তোমরা শুনতে পাচ্ছ? জি আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আজকে আমরা শুরু করব হেপাটাইটিস সি দিয়ে। গত ক্লাসে আমরা হেপাটাইটিস বি পড়িয়েছিলাম, রাইট? এ আর বি। জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা পড়বো হেপাটাইটিস সি, আর একটু করে হেপাটাইটিস ই ডি একটু দেখে নিলে, আমরা সময় থাকলে আমরা আজকে দেখে নিব। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ছিল যেটা গত ক্লাসে আমরা পড়েছিলাম, হেপাটাইটিস বি ইনফেকশন। পরীক্ষাতে সাধারণত হেপাটাইটিস বিটাই জিজ্ঞেস করা হয়, সিটা আমরা অতটা জিজ্ঞেস করি না। কিন্তু যেহেতু হেপাটাইটিসের যতগুলি আমাদের ভাইরাস পড়েছি আমরা, তার মধ্যে সবচাইতে ক্ষতিকারক যেটা ক্রনিক ইনফেকশন করে সেটা হচ্ছে হেপাটাইটিস এ অ্যান্ড বি অ্যান্ড সি ভাইরাস। যে ক্ষেত্রে আমরা দেখি লিভার সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা, যেগুলো ম্যালিগন্যান্ট কিছু ডিজিজে ট্রান্সফর্ম করতে পারে। এজন্য আমরা হেপাটাইটিস বি এবং সি কে হচ্ছে অনেক বেশি পরিমাণে প্রায়োরিটি দিয়ে থাকি। গত ক্লাসে আমরা হেপাটাইটিস বি গত ক্লাসে পড়িয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে মোটামুটি 2 বিলিয়ন পিপল হ্যাভ বিন ইনফেক্টেড, যেখানে দেখা যায় 3 জন লোকের মধ্যে একজন দেখা যাচ্ছে হেপাটাইটিস বি তে আক্রান্ত হচ্ছে, এবং 350 মিলিয়ন পিপল আর ক্রনিক্যালি ইনফেক্টেড। সো এটি গুরুত্ব দেবার মতোই একটা বিষয়। আজকে আমরা দেখবো হেপাটাইটিস সি ভাইরাস। তো এটা বি এর মতোই মোটামুটি অ্যাক্টিভিটি গুলো একই রকম থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইট ইজ এ ভাইরাল ইনফেকশন অফ দ্য লিভার কজড বাই হেপাটাইটিস সি ভাইরাস। এটা এক ধরনের ভাইরাল ইনফেকশন। কি দিয়ে হচ্ছে? হেপাটাইটিস সি দিয়ে হচ্ছে, সি ভাইরাস দিয়ে হচ্ছে। ম্যাম কয়েকজন ওয়েটিং এ আছে, অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, এখন হেপাটাইটিস সি সম্পর্কে আমরা কিছু কথা শুনি, সবগুলি স্লাইডে থাকবে না, তোমরা শুনে নাও। মনে হলো এটা লেখার কিছু নেই, শুধু একটু গুরুত্ব বোঝানোর জন্য আমরা কিছু পয়েন্টগুলি বলবো। হেপাটাইটিস সি ইজ এ মেজর পাবলিক হেলথ প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড। পুরো পৃথিবীতে হচ্ছে খুব মেজর একটা পাবলিক হেলথ প্রবলেম। About 180 million people are infected with hepatitis C virus. It is account for 3% of global population. আমরা গ্লোবাল পপুলেশনের 3%ই বলছি হেপাটাইটিস সি তে আক্রান্ত। 180 মিলিয়ন পিপল হচ্ছে আর ইনফেক্টেড উইথ হেপাটাইটিস সি ভাইরাস। এখন দেখো, 3 থেকে 4 মিলিয়ন পিপল হচ্ছে বিকাম ইনফেক্টেড উইথ এই হেপাটাইটিস সি ভাইরাস অ্যানুয়ালি। প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিয়ন পিপল এটাতে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে 25 মিলিয়ন পিপল ইনফেক্টেড হচ্ছে ইউরোপে। দেখো, এই হেপাটাইটিস সি ভাইরাস প্রিভ্যালেন্স 5 টাইমস এক্সিড এইচআইভি প্রিভ্যালেন্স। তার মানে এইচআইভি হওয়ার যে প্রিভ্যালেন্সটা আমরা দেখি, তার চাইতে 5 গুণ বেশি হচ্ছে কি হেপাটাইটিস সি ভাইরাস। আমরা দেখতে পাই প্রতি বছর 3,50,000 থেকে 5 লাখের মতো মানুষ মারা যাচ্ছে হেপাটাইটিস সি রিলেটেড এন্ড স্টেজ লিভার ডিজিজ নিয়ে। পৃথিবীর কিছু দেশে হেপাটাইটিস সি ইনফেকশনটা হচ্ছে টপ প্রায়োরিটি। আমাদের দেশে যেহেতু অনেক রকম কমিউনিকেবল ডিজিজ আছে, সেক্ষেত্রে আমরা শুধু আলাদা করে হেপাটাইটিস সি কে গুরুত্ব দিয়ে থাকলে হয় না। আমাদের দেশে অনেক রকম কমিউনিকেবল ডিজিজের বার্ডেনটা বেশি এবং বাড়ছে। মোটামুটি বলা যায় আমাদের দেশে কিন্তু ডাবল বার্ডেন ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ আছে, এদিকে নন কমিউনিকেবল ডিজিজও বাড়ছে। মোটামুটি সবই আমাদের দেশে হচ্ছে প্রিভ্যালেন্সটা বাড়তির দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, infection with the hepatitis C virus remains chronic in 70 to 85% of infected individual. In 20 to 40%, in 20 to 40% cases of chronic hepatitis C infection lead to end stage liver, যেটা আমরা একটু আগে পড়লাম যে মোটামুটি 3 লাখ থেকে 5 লাখ মানুষ মারা যাচ্ছে প্রতি বছর হেপাটাইটিস সি ভাইরাস থেকে যে ক্রনিক ইনফেকশন গুলি হচ্ছে। এবং একজন ওয়েটিং আছে। হ্যাঁ, তো যতজন পাচ্ছি তো অ্যাডমিট নিয়ে নিচ্ছি।
Liver failure from chronic hepatitis C is one of the most common reason for liver transplantation. আমরা জানি যে লিভার ট্রান্সপ্লান্ট এখন মোটামুটি অনেক ক্ষেত্রে অপশন হয়ে দাঁড়াচ্ছে এবং যাদের লিভার ফেলিউর হচ্ছে ডিউ টু ক্রনিক হেপাটাইটিস সি তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা লিভার ট্রান্সপ্লান্টই হচ্ছে আমাদের মোটামুটি মোস্ট কমন অপশন। আচ্ছা, একটা কথা মাথায় রাখতে হবে, there is no prophylactic vaccine under a specific immunoglobulin against hepatitis C. এই কথাটা মাথায় রেখে দিতে হবে। হেপাটাইটিস বি তে যেমন আছে আমরা একটা ভ্যাকসিনের কথা বলেছি, কিন্তু হেপাটাইটিস সি তে আমরা এই কথাটা বলতে পারবো না। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, there is no prophylactic vaccine under a specific immunoglobulin against hepatitis C. (37) হচ্ছে তোমাদের participant. But effective antiviral treatment exists, which is disease prophylaxis as well. Effective antiviral treatment আছে এবং ক্রনিক কেসের মধ্যে হেপাটাইটিস সিটা হচ্ছে কিউরেবল, এটা একটা আশার কথা, কিন্তু আমাদের কোনো প্রোফাইলেকটিক ভ্যাকসিন নেই। এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলেছি, আর কিছু বলবো না। দেখো এই কথাটা একটু আগে যে তোমাদের কথাটা বললাম, এখানে দেখো 5 times exceed HIV প্রিভ্যালেন্স, 25 মিলিয়ন ইনফেক্টেড হচ্ছে ইউরোপে, 3 থেকে 4 মিলিয়ন অ্যানুয়ালি ইনফেক্টেড হয়, 180 মিলিয়ন হচ্ছে হেপাটাইটিস সি তে আক্রান্ত, যেটা হচ্ছে টোটাল 3% অফ গ্লোবাল পপুলেশন। এই কথাগুলি বলা হয়ে গেছে। শশী অ্যান্ড জয়েন হয়ে গেছে। এই কথাটি একটু আগে বললাম তোমাদেরকে, যে এখানে কথা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3% অফ ওয়ার্ল্ড পপুলেশন, যে কথাটা আমরা বলেছি, 170 মিলিয়ন হচ্ছে ক্রনিক ক্যারিয়ার, যে কথাটা বললাম একটু আগে, 3 থেকে 4 মিলিয়ন নিউ ইনফেকশন পার ইয়ার, হাইয়েস্ট হচ্ছে ইজিপ্টে 15%, আর এই কথাটা বললাম আমরা যে লিভার ট্রান্সপ্লান্টের একটা মোস্ট কমন কজ হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ ডিউ টু হেপাটাইটিস সি ভাইরাস। ওকে, আচ্ছা, কারা কারা হাই রিস্ক গ্রুপে আছে? আইভি ড্রাগ ইউজার, এটা আমাদের মাথায় রাখতে হবে। যারা আইভি ড্রাগ ইউজার তারা কিন্তু অনেকগুলো ডিজিজকে আমন্ত্রণ জানান। সো যারা হচ্ছে আমাদের হাই রিস্ক গ্রুপে আছেন, recipient of clotting factor concentrate, recipient of blood transfusion or donated organ, a person with known exposure of hepatitis C virus, infant born to infected mother, long-term hemodialysis patient. So এগুলো হচ্ছে আমাদের হাই রিস্ক গ্রুপে আছেন। মোট কথা হচ্ছে আমরা বলি যে হেলথ প্রফেশনালরা হচ্ছে অনেক বেশি রিস্কে আছেন, কারণ অ্যাক্সিডেন্টাল নিডল প্রিকের মাধ্যমে, অ্যাক্সিডেন্টাল কাট ইনজুরির মাধ্যমে ডিউরিং হ্যান্ডলিং অফ দ্য পেশেন্ট, chance of infected with hepatitis B or C virus is very common for the health professionals. আচ্ছা, এখন আমরা একটু অ্যাকুইট হেপাটাইটিস সিটা পড়বো। অ্যাকুইট হেপাটাইটিস সি যেটা দুই রকম আমরা বলি, একটা অ্যাকুইট কন্ডিশন আর একটা হচ্ছে ক্রনিক কন্ডিশন। টিপিক্যালি আনরিকগনাইজড, দেখো ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 12 সপ্তাহ, অ্যাভারেজ বলছি আমরা 7 উইকস। আজকে তো আর আমি সাইন করবো না, হ্যাঁ এই মাসে তো আর নাই, এটা তো নেক্সট মান্থের জন্য। আচ্ছা, তারপর দেখো এই যে এইচ হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ বিকাম পজিটিভ উইদিন 2 উইকস অফ এক্সপোজার, আর হচ্ছে অ্যান্টি এইচসিভি পজিটিভ উইদিন 8 to 10 উইকস অফ এক্সপোজার। ফিমেল, জেন্ডার, অ্যাকুইট সিভিয়ার হেপাটাইটিস অ্যান্ড জন্ডিস, ফাস্টার ভাইরাল ক্লিয়ারেন্স। তো হচ্ছে অ্যাকুইটের জন্য আমরা দেখলাম অ্যাকুইট
সাধারণত যেটা দেখলাম আমরা প্রথম দিকে পড়লাম কি যে মোস্টলি এটা আনরিকগনাইজ থাকে, তার মানে হচ্ছে উইদাউট সিমটম আমরা এটাকে পেয়ে থাকি। উইথ সিমটমও পেতে পারি আমরা, আবার হচ্ছে উইদাউট সিমটমও আমরা পেয়ে থাকি। এই অ্যাকুইট হেপাটাইটিস সি যেটা, এটা হচ্ছে তোমার শর্ট টার্ম একটা ভাইরাল ইনফেকশন। ঠিক আছে, এটা মানে হচ্ছে খুব বেশি লং একটা পিরিয়ডের জন্য হয় না। যে অ্যাকুইট যে ফর্মটা থাকে সেটা হচ্ছে আমরা বলি যে খুব ব্রিফ কিছু সিমটম ডেভেলপ করে। এই জন্য হয় কি যে অ্যাসিমটোম্যাটিক থাকে, বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা কিন্তু বুঝে উঠতে পারে না যে সে ইনফেক্টেড হয়ে গেছে। আমরা এখন একটু পরে দেখব। তাহলে একটা গ্রুপের সিমটম থাকবে, একটা গ্রুপের সিমটম থাকবে না। যাদের সিমটম থাকবে তাদের একটা গ্রুপে জন্ডিস থাকে, আর একটা গ্রুপের হচ্ছে জন্ডিস থাকে না। আচ্ছা, যে অ্যাকুইট হেপাটাইটিস সি ইনফেকশন হলে আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 40% রিকভারি, আর 60 থেকে 80% হচ্ছে কি থাকে, পারসিস্টেন্ট ইনফেকশন থাকে। সেখান থেকে 20 to 40% সিরোসিস ডেভেলপ করে, আর 4 থেকে 5% হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে। তাহলে দেখো আমরা মোটামুটি 15 থেকে 40% রিকভারি পেয়ে যাচ্ছি, 60 থেকে 80% পারসিস্টেন্ট ইনফেকশনটা থাকছে, এবং সেখান থেকে 20 to 40% হয়ে যাচ্ছে আমার সিরোসিস, আর রিমেইনিং পোর্শনে ডেভেলপ করতে পারে হেপাটোসেলুলার কার্সিনোমা। So this is the fate of acute hepatitis C virus infection. আর সাধারণত হেপাটাইটিস অ্যাকুইট হেপাটাইটিস যে সি ভাইরাস, এখানে সিমটম গুলো যেটা আমরা বললাম খুব গ্রস কিছু সিমটম থাকে, যেমন ইলনেস থাকে, ফ্যাটিক, ভমিটিং থাকে। তো সাধারণত এটা উইদিন 6 মান্থ এক্সপোজারের মধ্যে আমরা পেয়ে যাই। এবং যেটা আরেকটা কথা বললাম, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সিমটম পাচ্ছি না। আর যেটা হচ্ছে এটা ইমপ্রুভ, বা যেটা আমরা 15 to 40% রিকভারি পাচ্ছি, তার মানে বুঝতে পারছি যে আমরা কি হচ্ছে উইদাউট ট্রিটমেন্টই পেশেন্টের কি হয়ে যাচ্ছে, রিজলভ হয়ে যাচ্ছে। আর বাকি পোর্শনটা হচ্ছে আমার পারসিস্টেন্ট কেস হিসেবে থেকে যাচ্ছে, যেটা আলটিমেটলি আমার সিরোসিস ডেভেলপ করছে, অথবা কি করছে, হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করছে। আচ্ছা, এখন আমরা একটু আবার দেখি টোটাল সিমটম গুলো, যেটা দেখি আমরা ফ্যাটিক, ফিভার, নশিয়া, ভমিটিং, abdominal pain or discomfort, especially in the area of liver or right side under the lower ribs, clay colored bowel movements, loss of appetite, low grade fever, dark urine, joint pain, ulling of the skin and eyes যদি জন্ডিস থাকে। কারণ আমরা দেখছি সিমটোমেটিক পেশেন্টদের একটা গ্রুপে জন্ডিস ডেভেলপ করে, আরেকটা গ্রুপে জন্ডিসটা ডেভেলপ করছে না। তাহলে কি কি থাকবে সিমটম গুলো? ফ্যাটিক, ফিভার, আর যেহেতু লিভারের ব্যাপার, সেক্ষেত্রে তোমার পেইন থাকবে কোথায়, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিওনে আমাদের পেইন থাকবে, যেটা হচ্ছে আমাদের লিভার জোন আমরা বলে থাকি, আর রাইট সাইডে থাকে আন্ডার দ্য লোয়ার রিবস। সেই সাথে নশিয়া, ভমিটিং এবং লিভার ইনফেকশন, অবভিয়াসলি অ্যাপিটিট প্রবলেম হবে, বাউল ব্লাডারে প্রবলেম হয়। আমরা ক্লে কালার্ড বাউল পাচ্ছি, লো গ্রেড, যেহেতু একটা ইনফেকশন বডিতে, লো গ্রেড ফিভার থাকে, জার্ক ইউরিন, জয়েন্ট পেইন, ইউলিং অফ দি স্কিন অ্যান্ড আইস, এটা আমরা জেনে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা 6 থেকে 12 সপ্তাহ আফটার এক্সপোজ টু দ্য ভাইরাস। আচ্ছা, এক্ষেত্রে আমি আরো কিছু কথা বলি। এই যে হেপাটাইটিস সি ভাইরাস যেটা আমরা বললাম স্প্রেড করে না, এটা কিভাবে, এটা আমরা কিছুক্ষণ পরে আমরা আবার দেখব। এটা কিন্তু অনেকগুলো রুটে, জাস্ট লাইক হেপাটাইটিস বি, এটা হচ্ছে কি করবে, ট্রান্সমিট করবে। পেশেন্ট কিভাবে ট্রান্সমিট করে এটা আমরা দেখব। এখন আমরা দেখছি chronic hepatitis C. Chronic hepatitis C is a chronic infection caused by hepatitis C virus, which develop after 6 months from acute phase of infection. তার মানে acute phase এর 6 month পরে আমার এই chronic স্টেজটা আসবে। এটা হচ্ছে মেইন ফর্ম অফ হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। এটা হচ্ছে 70 to 85% অফ ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল। ওকে, এটা ক্রনিক হচ্ছে কত, 70 to 85% অফ দ্য ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল। এবং এটা কি করে, প্রোগ্রেস করে স্লোলি অ্যান্ড ক্যারেক্টারাইজড উইথ নন স্পেসিফিক ক্লিনিক্যাল সিমটম। খুব স্লোলি সেটা প্রোগ্রেস করে, এবং কি হচ্ছে তোমার নন স্পেসিফিক কিছু সিমটম থাকছে এখানে।
আচ্ছা, এখানে কিছু কথা আছে দেখো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ মোর দেন 6 মান্থ ইন সেরাম, অ্যাসিম্পটোম্যাটিক অ্যান্ড গো আননোটিসড। তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, তারপর দেখো 10 to 20% ডেভেলপ সিরোসিস ইন নেক্সট 20 ইয়ার্স। দেখা যায় যে 20 বছরের মধ্যে হচ্ছে কি করে এরা ক্রনিক লিভার ডিজিজ গুলি ডেভেলপ করছে, যার মধ্যে একটা মোস্ট কমন ফর্ম হচ্ছে লিভার সিরোসিস। আচ্ছা, ইয়াঙ্গার দ্য এজ লেজার দ্য সিরোসিস, তার মানে বয়সের সঙ্গে সঙ্গে সিরোসিস হবার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। দেখো 2% infected before the age of 20 develop cirrhosis over a 20-year period. 6% of those, তাদের মধ্যে 6% হচ্ছে 31 থেকে 40 বছরের মাঝামাঝি। 30% infected between the age of 41 and 50 years and 63% infected after the age of 50. তার মানে আমরা দেখতে পাচ্ছি কি বয়সের সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়ালি আমার কি হচ্ছে লিভার সিরোসিস বা এই যে ম্যালিগন্যান্সিতে ট্রান্সফর্ম করছে, তার সম্ভাবনাটা বেড়ে যায়। নিশ্চয়ই দেখো, এখানে একটা সুন্দর চার্ট আমাদেরকে দিয়ে দিয়েছে। চার্ট থেকে কিন্তু আমরা কি করতে পারি মোটামুটি বুঝতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন হয়ে গেছে। এখানে হচ্ছে অ্যাকুইট ইনফেকশন, যেটা হচ্ছে 20 থেকে 30%। এখানে সিমটম আছে, এখানে সিমটম সহ আমি যেটা দেখতে পাচ্ছি 20 to 30%। এর মধ্যে ক্লিয়ারেন্স অফ HCV RNA 15 to 25%। আর এদিকে ফালমিনেন্ট হেপাটাইটিস হচ্ছে, যেটা খুবই রেয়ার বলছি আমরা। আর এই এদের মধ্যে থেকে আমরা ক্রনিক ইনফেকশন কত, আমরা সেটা আগের স্লাইডেও দেখেছি। এর মধ্যে একটা বড় গ্রুপ আমার ক্রনিক ইনফেকশনে টার্ন করছে, সেটা হচ্ছে 75 থেকে 85%। তার মধ্যে দেখো সেখান থেকে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস হচ্ছে, এবং সেখান থেকে ফাইনালি 10 to 20%-এর 20 বছরের মধ্যে লিভার সিরোসিস ডেভেলপ হচ্ছে। এদের মধ্যে একটা পোর্শন দেখো 1 to 4% পার ইয়ারে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে। আর হচ্ছে এখানে দেখো আমরা ডিকম্পেনসেটেড সিরোসিস 5 ইয়ার সার্ভাইভাল রেট অফ 50%। তার মানে এদের ডিকম্পেনসেটেড সিরোসিসে টার্ন করছে। আর ক্রনিক ইনফেকশনের একটা অংশ হচ্ছে কি এক্সট্রা হেপাটিক কিছু ম্যানিফেস্টেশনের দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে, এটা থেকে আমরা বুঝতে পারবো যে হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশনের পরে আমার অ্যাকুইট কখন কত পার্সেন্ট অ্যাকুইট হচ্ছে, দেন আমার ক্রনিকে যাচ্ছে, ক্রনিক থেকে আমি ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিসে যাচ্ছি, সেখান থেকে আমার লং টার্ম যে লিভার ডিজিজ গুলা সিরোসিস, সেখান থেকে ডিকম্পেনসেটেড সিরোসিস অথবা হেপাটোসেলুলার কার্সিনোমা দিকে আমি টার্ন করছি। তোমরা এই চারটা মনে রাখলে মোটামুটি বলতে পারবে যে হোয়াট আর দ্য ফেট অফ দ্য হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। আচ্ছা দেখো, এক্সট্রা হ্যাপাটিক ম্যানিফেস্টেশনের কিছু সিমটম আছে, কিছু কন্ডিশন আছে। এক্সট্রা হ্যাপাটিক যে ম্যানিফেস্টেশনস গুলি, সেগুলো তোমরা কিছু নাম দেখে নিতে পারো। ইটস নট ভেরি কমন কোশ্চেন্স তোমাদের জন্য, এটা খুব বেশি কমন না, আমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এই শুনতে পাচ্ছ তোমরা?
Yes, ma'am. জি ম্যাম। ওদের কানেকশন চলে যায় বারবার। আচ্ছা, এগুলো আমরা বলে ফেলেছি, একই স্লাইড বারবার দেখানোর কোনো মানে নেই। আচ্ছা, এবার রুট অফ ট্রান্সমিশনটা দেখো, একটু দেখে নাও, তোমরা লিখে নিতে পারো। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, প্রথমে ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার, এটা বারবার বলা হচ্ছে। শেয়ারিং অফ নিডলস অ্যান্ড সিরিঞ্জেস, রিইউজ অফ কন্টামিনেটেড নিডল। আমরা জানি যে আইভি ড্রাগ ইউজার যারা, তারা কি করছেন, আইভি ড্রাগ ইউজাররা হচ্ছে একই নিডল শেয়ার করছেন, একই সিরিঞ্জ শেয়ার করছেন তারা, এবং সেক্ষেত্রে হচ্ছে আমার চান্সটা অনেক বেশি বেড়ে যাচ্ছে ইনফেকশনের। তারপর হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিশন, বিতে সিতে আমরা একই রকম দেখতে পাচ্ছি, ব্লাড ট্রান্সফিউশন। তারপর হচ্ছে নিডালিস্টিক ইনজুরি, আর এদিকে হচ্ছে মা থেকে সন্তানের যে পদ্ধতির মাধ্যমে ম্যাম হচ্ছে স্লাইড সেটা দেখা হচ্ছে, যাচ্ছে না। দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছো?
শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমরা কি পড়াচ্ছিলাম এখানে? আমরা এজেন্টে ছিলাম, এজেন্টটা আমরা পড়ালাম। আচ্ছা, ক্লিনিক্যাল কোর্স আমাদের হয়ে গেছে। এটা ট্রান্সমিশনটা আমরা দেখছি, এই যে ট্রান্সমিশনটা পড়ানো হচ্ছে। দেখো স্যার তোমার রুটগুলো লিখে নিতে পারো। রুটস অফ ট্রান্সমিশন: intravenous drug users, sexual transmission, blood transmission, vertical transmission, আর একটা হচ্ছে nihilistic injury. দেখো এটা একটা ইম্পর্টেন্ট কথা। HCV is not transmitted by air, droplet, vectors or from animals. এর মাধ্যমে কি হচ্ছে, এটা স্প্রেড করছে না। এটা মোড অফ ট্রান্সমিশনে আমরা এটা দেখতে পাচ্ছি না। যেটা আমরা দেখেছি প্যারেন্টাল রুটে হবে, সেক্সুয়াল রুটে হবে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় মা থেকে বাচ্চা। এই তিন ভাবেই হয়ে থাকে। দেখো যে এটা হচ্ছে 5 to 7% মাদার টু চাইল্ড। আমরা একটু দেখি। Transfusion of infected blood or its product using non-sterile syringe কোন কোন ওয়েতে হতে পারে? Needles and medical instrument, transplantation of infected donor organs or tissues, occupational exposure with infected blood। এখানে occupational বানানটা ভুল আছে। সেক্সুয়ালি আমরা কি পাচ্ছি? Risk of sexual transmission of HCV is very low in monogamous partner, about 2%. আর রিস্কটা হায়ার হচ্ছে কোথায়? যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, 4 থেকে 6%। কমার্শিয়াল সেক্স ওয়ার্কার, ম্যান হু হ্যাভ সেক্স উইথ ম্যান, মানে হোমো, যারা হোমোসেক্সুয়াল তাদের ক্ষেত্রে হচ্ছে চান্সটা বেশি থাকছে। মাদার টু চাইল্ড, চান্স অফ ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে এখানে আমার পার্সেন্টেজ হচ্ছে 5 থেকে 7%। আর রিস্কটা কখন বাড়ছে? যদি HCV ভাইরাল লোড ইন মাদার্স ব্লাড ইজ হাই, যদি মার বডিতে হচ্ছে ভাইরাল লোডটা বেশি থাকে। আর এটা কোনোভাবেই হচ্ছে এয়ার, ড্রপলেট, ভেক্টর অথবা এনিম্যালের মাধ্যমে ট্রান্সমিট করবে না। এটা আমরা অলরেডি দেখেছি, এটা একবার দেখা হয়ে গেছে আমাদের, এটা আমাদের দেখার প্রয়োজন নাই। এই যে কতটুকু রেজাল্ট, 15% হচ্ছে রেজাল্ট হয়ে যাচ্ছে, 85% আমাদের ক্রনিকে যাচ্ছে, তার মধ্যে 80% স্টেবল আছে, তাদের 20% সিরোস্টিক লিভার ডিজিজ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে 75% হচ্ছে স্লো প্রোগ্রেসিভ, আর 25% হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা, যেখানে আমার ট্রিটমেন্ট অপশন হচ্ছে ট্রান্সপ্লান্ট অথবা কি হতে পারে, ডেথ। আচ্ছা, সো এটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি। HCV ইনফেকশন হলে কোথায় কোন কোন দিকে যেতে পারে, এটা আমরা আগেও একটা পিকচারে দেখেছি, একটা ডায়াগ্রামে আমরা দেখে নিয়েছি। এটা হচ্ছে কোর্স অফ ইলনেস উইথ হেপাটাইটিস সি। ঘুরে ঘুরে একই কথাই আসছে বিভিন্ন স্লাইডের মাধ্যমে। দেখো কি হচ্ছে, সেম। একটু দেখে নাও পিকচারটা। আচ্ছা, ডায়াগনোসিসটা আমরা একটু পড়ি। ডায়াগনোসিস আমরা দেখতে পাচ্ছি, ডায়াগনোসিস অফ অ্যাকুইট ইনফেকশন ইজ অফেন মিসড বিকজ দ্য মেজরিটি অফ ইনফেক্টেড পিপল হ্যাভ নো সিমটম। এটা আমরা প্রথমে পড়েছি, একটা লার্জ পোর্শন অ্যাসিম্পটোম্যাটিক থাকে। Common method of antibody detection cannot differentiate between acute and chronic. আমরা যে অ্যান্টিবডি ডিটেকশন করি তা দিয়ে আমরা অ্যাকুইট এবং ক্রনিকের খুব একটা তফাৎ করতে পারি না। যদি বডিতে হেপাটাইটিস সি ভাইরাসের অ্যাগনিস্টে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা ইন্ডিকেট করি বা বুঝতে পারি এটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। আর রিকম্বিনেন্ট যে আমরা এক্সামিনেশন করি, রিকম্বিনেন্ট অ্যাসে অ্যান্ড হেপাটাইটিস সি ভাইরাস RNA টেস্টিং are used to confirm the diagnosis. তার মানে আমরা হচ্ছে রিকম্বিনেন্ট অ্যাসে অ্যান্ড হেপাটাইটিস সি ভাইরাস RNA টেস্টিং, এটা হচ্ছে আমরা বলবো ফর কনফার্মেটরি ডায়াগনোসিস। আর ক্রনিক হেপাটাইটিস আমরা অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস যেটা অ্যান্টি পাচ্ছি, সেটা হচ্ছে মোর দেন 6 মান্থ, এর বেশি যখন হবে তখনই হচ্ছে আমরা কি বলছি, ক্রনিক হেপাটাইটিস বলছি। আর উইদিন যেটা হচ্ছে 6 মান্থের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাকুইট ফেজ থাকছে। দেখো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস ইজ দ্য ফার্স্ট এন্ড কারেন্টলি অনলি ক্রনিক ইনফেকশন which became curable.
হেপাটাইটিস সি শুনলে আমাদের কিন্তু খুব ভীত হবার কোনো প্রয়োজন নাই, কারণ এটা হচ্ছে কিন্তু একমাত্র বলতে পারি আমরা কারেন্টলি একটা ক্রনিক ইনফেকশন, যেটা হচ্ছে আমরা কিউর করতে পারি। এটা কিউরেবল, ইটস কিউরেবল, কাজে ভীত হবার কিছু নেই। আচ্ছা, আমরা একটু এই ডিফারেন্সটা পড়বো পরীক্ষাতে, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়, ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড সি, এটা একটু তোমরা লিখে নাও। সবাই জয়েন করো, আমি অ্যাডমিট করছি। ডিফারেন্সটা একটু দেখবো আমরা এখন। দেখো, ইনকিউবেশন পিরিয়ড তো দেখতে পাচ্ছি আমরা, বিতে হচ্ছে অ্যাভারেজে 60 থেকে 90 দিন, সিতে দেখো কতদিন। প্রিন্সিপাল এজ ডিস্ট্রিবিউশন 15 থেকে 29 বছর, সিতে গিয়ে হচ্ছে অ্যাডাল্ট। সিজনাল ইনসিডেন্স মোটামুটি সারা বছরই। ম্যাম স্লাইডটা আসে নাই। হুম। যে স্লাইডটা আপনি বলতেছেন ওটা আসে নাই। কোনটা আসছে, প্রথমটা? ম্যাম এখানে স্লাইডে আসে নাই, এমনি হ্যাঁ, স্ক্রিন ওয়েট, আসছে। মহিদিন ভাই।
শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। নেটওয়ার্কের অবস্থা খুব বেশি ভালো, বুঝছো? এখানে আমি ভাবলাম আজকে আর নিবই না। আচ্ছা, দুটো স্লাইড আছে, একটু দেখিয়ে দিই। তোমার ডিফারেন্সটা লিখে নিয়েছি, হেপাটাইটিস বি এন্ড সি এর ডিফারেন্সটা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, লেখা হয়ে গেলে আমি স্লাইড সরিয়ে ফেলছি। আর একটা স্লাইড, আর কিছু ডিফারেন্স আছে, এটা একটু দেখে নিতে পারো, এটা ইম্পর্টেন্ট। দেখো ইমিউনোগ্লোবুলিন, যে দেখো এখানে দু ক্ষেত্রেই বলছি নরমাল থেকে স্লাইটলি এলিভেট করবে। আর কমপ্লিকেশন দেখো, কমপ্লিকেশনে দেখতে পাচ্ছি আমরা ক্রনিসিটি হচ্ছে 5 থেকে 10% কেস ইন কেস অফ হেপাটাইটিস বি ভাইরাস, আর মোর দেন 50% কেস আমরা দেখতে পাচ্ছি। দেখো সিতে কিন্তু হচ্ছে মোর দেন 50%। এটা একটু জানতে হবে ইম্পর্টেন্স এর ব্যাপারটা। এইচবিএসএজি প্রেজেন্ট, আর হচ্ছে সিতে আমরা অ্যাবসেন্ট পাচ্ছি। এখান থেকে কিছু পয়েন্ট আছে, এটা তোমরা একটু লিখে নাও। ডিউরেশন দেখো প্রবাবলি লাইফ টাইম, আর সির ক্ষেত্রে কিন্তু একটা কোয়ারি আছে, তার মানে এই ব্যাপারে আমরা এখনো কনফার্ম নই। আচ্ছা, এখানে আমরা দেখবো 500 million people worldwide infected with either hepatitis C or hepatitis B. Hepatitis B and C kill 1.5 million people a year. 1.5 million people মেরে ফেলছে। 1 in every 3 people in our planet exposed to either of both virus. Most of the 500 million infected do not know. 1 in every 12 people worldwide are living with either chronic hepatitis B or hepatitis C. So, খুব একটা মর্মান্তিক একটা পিকচার, এর একটু মাথায় রাখবে তোমরা। আচ্ছা, আমরা এখন একটু আচ্ছা, ট্রিটমেন্ট অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেরন, এটা হচ্ছে খুব ভালো একটা ড্রাগ ফর হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন। তো ইন্টারফেরন কন্টেনিং রেজিমেন আছে, আরেকটা আছে ইন্টারফেরন ফ্রি রেজিমেন। এটা হচ্ছে ফর ট্রিটমেন্ট ফর হেপাটাইটিস সি ভাইরাস। এখানে দেখো আমরা কি দিচ্ছি, অ্যাকুইটি হচ্ছে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগগুলি দিচ্ছি, অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট দিচ্ছি, রিভাভিরিন দিচ্ছি আমরা। ক্রনিকে হচ্ছে আমরা কি করছি, রেগুলার মনিটরিং করতে হবে যে আমাদের লিভার ডিজিজ যে সিএলডি আছে সেটা হচ্ছে কিরকম ভাবে প্রোগ্রেস করছে, সেটার জন্য হচ্ছে আমাদেরকে মনিটরিং করতে হবে। এবং আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দিব, যেটা আছে আমাদের ইন্টারফেরন। যদি লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার ডায়াগনোসিস করা হয় পেশেন্টের, তাহলে সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাদের একটা মোস্ট কমনলি ইউজড অপশন। আচ্ছা, তো আমরা একটা কথা বলেছিলাম যে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য, সি ভাইরাসের জন্য আমাদের কোনো ভ্যাকসিনেশন নেই, কিন্তু ডক্টররা এখন কিছু প্রোটোকল ফলো করেন। সেগুলো হচ্ছে, although there is no vaccine for hepatitis C virus, আমরা হচ্ছে রিকমেন্ড করি হেপাটাইটিস এ এবং বি যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো দিয়ে ফেলতে। কারণ যদি দেখা যায় যে একজন মানুষের হেপাটাইটিস সি অলরেডি সে ইনফেক্টেড হয়ে গেছে, কিন্তু এর পাশাপাশি যদি সে হেপাটাইটিস এ বা বি দিয়ে যদি ইনফেক্টেড থাকে, তাহলে দেখা যায় যে লিভার ড্যামেজ বা হেপাটাইটিস সি এর যে কমপ্লিকেশন গুলি থাকে, কমপ্লিকেশন গুলি হচ্ছে আরো খারাপ ভাবে সে মানুষকে ইনফেক্ট করতে পারে। এই জন্য আমরা বলি যে এ এবং বি এর যে ভ্যাকসিন আছে প্রত্যেককে সেই ভ্যাকসিনটা দিয়ে দিতে। অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্টের ব্যাপারটা কখন আসছে? স্যার মিটিং এ আছেন। মিটিং মিটিং কয়টা পর্যন্ত আমি জানি না, একটু পাশে মহিউদ্দিন আছে ওনার অফিসে, ওনাকে একটু জিজ্ঞেস করলে বলতে পারি। আচ্ছা, লিভার ট্রান্সপ্লান্টের ব্যাপার হচ্ছে ইফ ইউ হ্যাভ, যদি আমরা ডেভেলপ করি সিরিয়াস কমপ্লিকেশন,
ক্রনিক হেপাটাইটিস সি ইনফেকশন থেকে লিভার ট্রান্সপ্লান্টে হচ্ছে আমাদের অপশন। এবং এই লিভার ট্রান্সপ্লান্টের সময় দ্য সার্জন রিমুভ দ্য ড্যামেজ লিভার অ্যান্ড রিপ্লেস ইট উইথ এ হেলদি লিভার। ডক্টর কি করে থাকেন? ড্যামেজ লিভারকে রিপ্লেস করে থাকেন একটা হেলদি লিভারের সাথে। আচ্ছা, মোস্ট ট্রান্সপ্লান্টেড লিভার্স কাম ফ্রম, যে ডোনার থেকে আসেন তারা হচ্ছে যে দেখা যায় যে আমরা কিন্তু বলি যে লিভিং ডোনার যিনি থাকেন তিনি তার লিভারের একটা পোর্শন ডোনেট করে থাকেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট অ্যালোন ডাজ নট কিউর হেপাটাইটিস সি। ঠিক আছে, শুধুমাত্র ট্রান্সপ্লান্টের মাধ্যমে কিন্তু সে পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা সবসময় রাখছেন না। The infection is likely to return, requiring treatment with antiviral medication to prevent damage to the transplanted liver. দেখা যাচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের পাশাপাশি অ্যান্টিভাইরাল যে ড্রাগগুলি আছে সেই ড্রাগগুলি হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতে হয়, যাতে ট্রান্সপ্লান্ট যে লিভারটাকে আমি ট্রান্সপ্লান্ট করলাম, মানে আমার নতুন যে লিভারটা আছে সেটা ড্যামেজকে আমি প্রিভেন্ট করতে পারি। সো আমাদের ট্রিটমেন্টটা হয়ে গেল। এখন আমরা দেখবো একটু প্রিভেনশনটা। প্রাইমারি প্রিভেনশনে আমাদের কি কি আছে দেখো। প্রাইমারি প্রিভেনশনতে প্রথমেই থাকবে আমাদের আরেকটা কথা দেখো, রেড মার্ক দিয়ে তারা লিখে দিয়েছে দেয়ার ইজ নো ভ্যাকসিন ফর হেপাটাইটিস সি। এটা আমরা মাথায় রাখবো। দ্য রিস্ক অফ ইনফেকশন ক্যান বি রিডিউসড বাই অ্যাভয়েডিং। আমরা রিস্ক অফ ইনফেকশনকে কিভাবে কমাতে পারি? অ্যাকসেপ্ট করতে হবে। তোমরা না দেখো ওয়েটিং এ যখন আমাকে শো করছে আমি তখন কিন্তু একসেপ্ট করে নিচ্ছি। তোমরা যারা জয়েন করে ফেলেছো তারা ক্লাস করো, আর যারা অনেকক্ষণ পর জয়েন করছো ওদের যদি আমি দেখে থাকি আমি সাথে সাথে একসেপ্ট করে নিব। দেখো, the risk of infection can be reduced by avoiding unnecessary and unsafe injections, unsafe blood product, unsafe sharp waste collection and disposal. তারপর দেখো, use of illicit drugs and sharing of injection equipment, unprotected sex with hepatitis C infected people, sharing of shared personal item that may be contaminated with infected blood, tattoo, piercing and acupuncture performed with contaminated equipment. এই যে ট্যাটু করা হয়, ট্যাটুটা খুব জনপ্রিয় এখন দেখা যায়। ইয়ার পিয়ার্সিং, এই যে আমরা দেখি যে নাক ফোড়াতে যাই, ঠিক না? পার্লারে গিয়ে তোমরা অনেকেই হয়তো নাক ফোড়াও। ওরা কি আসলে ইনস্ট্রুমেন্ট গুলাকে কতটুকু স্টেরিলাইজেশন করছে আমরা কিন্তু জানি না। তারপর বিভিন্ন প্রাচীন পদ্ধতি আকুপাংচার, যেগুলো আমরা দেখতাম চাইনিজরা বেশি ব্যবহার করতো পেন রিলিফের জন্য, আকুপাংচার ব্যবহার করছে কিছু নিডল প্রিক করে করে। সেগুলোও যদি সে স্টেরাইল না করে তাহলে আমার চান্সটা থাকে। আর যেটা হচ্ছে শেয়ারিং কমন নিডলস, ব্লাড যদি ঠিক মতো স্ক্রিনিং না করা হয়, কন্টামিনেটেড সিরিঞ্জ ব্যবহার করা হয়, অ্যাক্সিডেন্টাল প্রিকিং এর মাধ্যমে, কার্টন জিরোর মাধ্যমে কি হতে পারে? হেপাটাইটিস সি হতে পারে। এবং আমাদেরকে রিস্ক অফ ইনফেকশনকে আমরা অ্যাভয়েড করার মাধ্যমে কিন্তু খুব বেশি পরিমাণে কমাতে পারবো। সেকেন্ডারি প্রিভেনশন ফর পিপল ইনফেক্টেড উইথ দ্য হেপাটাইটিস সি ভাইরাস, WHO রিকমেন্ডেড। এখন কেউ সি ভাইরাস ইনফেক্ট হয়ে গেছে, তাদের জন্য WHO এর কিছু রিকমেন্ডেশন আছে। কি বলা আছে? এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং অন অপশনস ফর কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট। তাদেরকে ওই যে দেখো, এই কথাটা আমি একটু আগে বলেছিলাম, প্রিভেন্ট with the immunization with the hepatitis A and B vaccine to prevent co-infection. আমরা কি করব তাহলে? A আর B against ওকে ভ্যাকসিনেট করে দিব, যেহেতু ওটা আমার হাতে আছে। Early and appropriate medical management including antiviral therapy, যেটা আমরা অবশ্যই করব। রেগুলার মনিটরিং ফর আর্লি ডায়াগনোসিস অফ ক্রনিক লিভার ডিজিজ। যদি কেউ সিতে বা বিতে আক্রান্ত হয়ে যায়, আমরা রেগুলার মনিটরিং করতে হবে ওদেরকে, যে সে CLD এর দিকে যাচ্ছে কিনা, এবং CLD হলে সেটা কোন স্টেজে আছে। সিটা বুঝেছো তোমরা? শোনা যাচ্ছে কথা? জি ম্যাম। জি ম্যাম। তাহলে আজ সি হয়ে গেছে, এ হলো, আর ABC তিনটে আমরা পড়ালাম। ডিটা নিয়ে আসলে খুব বেশি কিছু পড়ানোর নাই। ডিটা আসলে বির প্রেজেন্সেই হয়, যেটাকে আমরা ডেল্টা নামেও অনেক সময় ডেকে থাকি। তো তোমাদের বইতে ডি আর ই নিয়ে খুব বেশি আসলে ইম্পর্টেন্ট না। তোমরা বই থেকে একটু নিজেরা ডি আর ইটা একটু করে পড়ে নিও, খুব বেশি পড়ার দরকার নেই। জাস্ট একটু এপিডেমিওলজি অ্যান্ড মোড অফ ট্রান্সমিশন, সোর্স অফ ইনফেকশন, এজেন্ট অ্যান্ড প্রিভেনশন কন্ট্রোল, মোটামুটি যেগুলা
প্যারেন্টাল রুটে হয় না, ফিকোরাল রুটে হয় বা অন্যান্য রুটে হয়, সেগুলোর একরকম হচ্ছে কমন একটা ওয়ে আছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের, যেগুলো হচ্ছে প্যারেন্টাল, সেক্সুয়াল অ্যান্ড ভার্টিক্যাল রুটে ট্রান্সমিশন হয়। সেই ডিজিজগুলোর একটা কমন কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল আমরা করতে পারবো। সেগুলো একটু তোমরা দেখে নিও। আমরা তাহলে হেপাটাইটিসটা পড়াবো না, হেপাটাইটিসটা আমাদের পড়া শেষ। আমাদের এরপর আমরা একটু দেখি আজকে এর পরের ক্লাসে আমরা কোনটা পড়বো। টিবি পড়া হয়েছে আমাদের, টিউবারকুলোসিস। না ম্যাম। তাহলে হচ্ছে যে তোমার 1 নম্বর কার্ডে শুধু আমাদের পার্টোসিস পড়ানো হয়নি। হইছে তোমাদের শুধু টিবি পড়ানো হয়নি, টিবি নিউমোনিয়া পড়াবো না আমি এখন, টিবি পড়াবো আমরা। তাহলে আমাদের 1 নম্বর কার্ড শেষ। তারপর হচ্ছে 2 নম্বর কার্ডে আমাদের হেপাটাইটিস পড়ানো হয়ে গেছে, হেলমিনথিয়াসিস আর ফুড পয়জনিং পড়ানো হয়নি। তাহলে হচ্ছে হেলমিনথিয়াসিস, ফুড পয়জনিং আর টিবি পড়ালে আমাদের 1 নম্বর আর 2 নম্বর কার্ড শেষ। 4 নম্বর কার্ড আমাদের হয়ে গেছে, র্যাবিস, চিকেন পক্স, মামস আমরা পড়াইছি, এগুলো ফিভার আমরা পড়াবো না, তোমরা একটু পড়ে নিও। তারপর হচ্ছে 5 নম্বর কার্ডে আছে ল্যাপ্রোসি, এসটিডি, স্ক্যাবিস, আর এদিকে হচ্ছে ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া। তাহলে আমি এখন আগে শেষ করব 1-এর পর 2, 2-এর পর হচ্ছে তোমার 5। এটা শেষ করলে এদিকে 3 নম্বর কার্ডটা একটু বড়, 3 নম্বরটা থাকবে। আর আস্তে আস্তে নন কমিউনিকেবলে যাবো। নন কমিউনিকেবলটা অত বেশি মানে আলাদা করে, কমিউনিকেবলে যেমন অনেক কিছু মনে রাখতে হয়, নন কমিউনিকেবলে ওভাবে এত পয়েন্ট থাকে না। নন কমিউনিকেবল নিয়ে আমাদের এত টেনশন করে লাভ নেই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আইদার আমি তোমাদের 2 নম্বর কার্ডের হেলমিনথিয়াসিস আর ফুড পয়জনিং পড়াবো, 2 পড়ালে 2টো ডিজিজ পড়াবো, 2টো টপিক পড়াবো। আর যদি 1 নম্বর কার্ড পড়াই তাহলে শুধু টিবি পড়াবো। তারপরে হচ্ছে 5 নম্বর কার্ড, ফাইনালি হচ্ছে 3-তে যাবো আমরা। ঠিক আছে, একটু রোল কল করে ফেলি তোমাদের। তোমরা এখনো জয়েন করতে থাকো না, তোমাদের ক্লাস শেষ। আজকে কয় তারিখ? 29। রোল 1। প্রেজেন্ট ম্যাম। রোল 1 এর নাম কি কাশফিয়া বা কাশিয়া সামথিং কিছু? ম্যাম কাশিয়া মাহজাবিন। আচ্ছা, রোল 1। প্রেজেন্ট ম্যাম। 2, ইয়েস ম্যাম। 3, প্রেজেন্ট ম্যাম। 4, ইয়েস ম্যাম। 5, Yes, ma'am. 6, Present, ma'am. 6, Present, ma'am. 7, Present, ma'am. 8, Present, ma'am. 9, 10, Yes, ma'am. 11, 12, প্রেজেন্ট ম্যাম। 13, 14, Yes, ma'am. 14, Yes, ma'am. 15, প্রেজেন্ট ম্যাম। 16, 17, Present, ma'am. 18, 19, Present, ma'am. কত? 18 না 19? 19, 20, 21, প্রেজেন্ট ম্যাম। 22, প্রেজেন্ট ম্যাম। 23, প্রেজেন্ট ম্যাম। 24, Yes, ma'am. 25, Yes, ma'am. 26, প্রেজেন্ট ম্যাম। 27, প্রেজেন্ট ম্যাম। 28, প্রেজেন্ট ম্যাম। 29, ইয়েস ম্যাম। 30, ইয়েস ম্যাম। 31,
32, Present, ma'am. 33, Yes, ma'am. 34, Present, ma'am. 35. আচ্ছা স্যার 35, 36, Yes, ma'am. 37, Present, ma'am. 38, 39, Ma'am, 38 present আছে. 38, Yes, ma'am. 39 নাই 40, Present, ma'am. 39. 40, 38, 39, 40, 41, 42, 43, Present, ma'am. 44, Present, ma'am. 45, 44, Present, 44, ma'am. Ma'am, 45 present. 46, present. 46, Present, ma'am. 47, 48, Yes, ma'am. 49, Present, ma'am. 50. Present, ma'am. দেখো আমি আরেকবার বলি তোমাদের মধ্যে absent হচ্ছে 9, 16, 18, 31, 35, 40, 41, 42, 47. ঠিক আছে আজকে এতটুকু পর্যন্ত ক্লাস। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম সালাম।